সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে এসেছি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজনের মিওসিস কোষ বিভাজন। আমরা জানি অর্থাৎ জীবদেহে অর্থাৎ কি তিন ধরনের কোষ বিভাজন হয়। তার মধ্যে একটি হলো অ্যামাইটোসিস, যেখানে এক কোষী জীবে ঘটে। আরেকটি হলো কি মাইটোসিস, আরেকটি হলো মিওসিস। আর মাইটোসিস এবং মিওসিস অর্থাৎ এই দুটি কোষ বিভাজন বহুকোষী জীবের অর্থাৎ দেহকোষ এবং কোথায় জনন কোষে ঘটে। তাহলে আজকে আমরা আলোচনা করব মিওসিস কোষ বিভাজন। তাহলে আজকে আমাদের টপিক কি মিওসিস কোষ বিভাজন এবং মিওসিসের গুরুত্ব। তাহলে আমরা জেনে নেই প্রথমেই মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে। মিওসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। আবার সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহের শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে মিওসিস কোষ বিভাজন ঘটে। অর্থাৎ এই সমস্ত জায়গায় অর্থাৎ কি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে অর্থাৎ কি কোষটি কি হয় বিভাজিত হয়। অর্থাৎ কি একটি কোষ থেকে কয়টি কোষ, চারটি কোষে রূপান্তরিত হয়। তাহলে আমরা দেখে নেই মিওসিস কোষ বিভাজন কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে একটি সংজ্ঞা লিখেছি আমি। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মিওসিস কোষ বিভাজন বলে। তার মানে অর্থাৎ নিউক্লিয়াসটি পরপর কয়বার বিভাজিত হবে, দুইবার বিভাজিত হবে। আর ক্রোমোজোম মাত্র কয়বার, একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে যখন চারটি অপত্য কোষ সৃষ্টি হয়ে যায় তখন তাকে মিওসিস কোষ বিভাজন বলে। এবার এদিকে একটু খেয়াল করে দেখো তোমরা সবাই, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে হলো কি একটি মিওসিস কোষ বিভাজন। অর্থাৎ কি অর্থাৎ একটি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষের সৃষ্টি হয়েছে, চারটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এটি একটি মিওসিস কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজনের কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে। দেখো সেই বৈশিষ্ট্যগুলো আগে আমরা জেনে নেই যে মিওসিস কোষ বিভাজনে কি কি বৈশিষ্ট্য হয়। দেখো, এক নম্বর, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ কি মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকবে অপত্য কোষে তার ক্রোমোজোম কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আর চারটি অপত্য কোষের কী করবে, সৃষ্টি করবে। অর্থাৎ কি আমরা পূর্বেই সংজ্ঞার মধ্যে দেখে আসলাম, অর্থাৎ মাতৃকোষ একটি ছিল, অপত্য কোষ কি চারটি হয়েছে। নিউক্লিয়াস দুইবার, এটা আমরা সংজ্ঞার মধ্যে দেখে আসছি। অর্থাৎ নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়। আর 4 নম্বর হলো ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। কোথায় কোথায় ঘটে, অর্থাৎ ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের কি জাইগোটে মিওসিস কোষ বিভাজনটা কি হয়, গঠিত হয়। তাহলে মিওসিস কোষ বিভাজন দুটি ধাপে হয়। কি কি, 1 নং ধাপ হলো মিওসিস 1, 2 নং ধাপ হলো মিওসিস 2। 1 নং ধাপে কি ঘটে আর 2 নং ধাপে কি ঘটে সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। মিওসিস 1, মিওসিস 1-এ অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়। আর মিওসিস 2-এ মাইটোসিসের বিভাজনের অনুরূপ ঘটে। অর্থাৎ মিওসিস 2 মাইটোসিস কোষ বিভাজনে যেরকম অর্থাৎ একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়, ঠিক একইভাবে মিওসিস 2-এর মধ্যেও অর্থাৎ একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষে রূপান্তরিত হয়। এখানেও অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের যেমন ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস ঘটেছিল, ঠিক একইভাবে মিওসিস 2-এও ক্যারিওকাইনেসিস এবং কি সাইটোকাইনেসিস ঘটে থাকে। তাহলে দেখো এখানে মিওসিস 1, তাহলে এটুকু হলো কি মিওসিস 1। এখানে দেখতে পাচ্ছ তুমি, দেখো এখানে এলো ক্রোমোজোম। ক্রোমোজোম কয়টি আছে, চারটি আছে। তাহলে এইটি অপত্য কোষ, অপত্য কোষে ক্রোমোজোম কয়টি হয়ে গেছে, দুটি করে হয়ে গেছে, তার মানে অর্ধেক। তার মানে এই মিওসিস 1-কে আবার হ্রাসমূলক বিভাজনও বলা হয়। কেন, মিওসিস 1-এ অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম যা থাকবে অপত্য কোষে ক্রোমোজোম কি হবে, অর্ধেকে পরিণত হবে। এটুকু হলো মিওসিস কি 1। এবার আমরা দেখি মিওসিস 2। মিওসিস 2-এ আমরা বলেছিলাম মাতৃকোষের অর্থাৎ কি মাইটোসিস কোষ বিভাজনের কি অনুরূপ। অর্থাৎ দেখো এটি যদি আমরা অর্থাৎ কি মাতৃকোষ ধরি, তাহলে এই মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ হয়েছে এখানে, অর্থাৎ কি দুটি। তাহলে এই অংশটুকুকে মিওসিসের কি অনুরূপ। কেন,
এই অংশটুকু মাইটোসিসের অনুরূপ। কার অনুরূপ? মাইটোসিসের অনুরূপ। কেন? মাতৃকোষ একটি, অপত্যকোষ কয়টি হয়েছে? দুইটি হয়েছে। আবার মাইটোসিসে বলা হয়েছিল অর্থাৎ মাতৃকোষে যা থাকবে অপত্যকোষেও কি থাকবে? তাই থাকবে। দেখো এখানেও কিন্তু মাতৃকোষে যা আছে অপত্যকোষে কি আছে? তাই আছে। এখানে কোনো পরিবর্তন হয় নেই। এই জন্য অর্থাৎ মিওসিস 2 হইল কি? অর্থাৎ মাইটোসিসের অনুরূপ। এই জন্য মাইটোসিসের অনুরূপ অর্থাৎ মিওসিস 1 হইল অর্থাৎ হ্রাসমূলক বিভাজন, আর মিওসিস 2 হইল কি? মাইটোসিসের অনুরূপ অর্থাৎ দেহকোষ বিভাজন। প্রিয় শিক্ষার্থী, এখানেও দেখতে পাচ্ছ এটিও একটি কি? মিওসিস কোষ বিভাজন। অর্থাৎ এটুকু হলো মিওসিস কি? 1। অর্থাৎ এখানে কার বিভাজন হয়েছে? অর্থাৎ কি? নিউক্লিয়াস এবং কি ক্রোমোজোম দুইজনের বিভাজন হয়েছে। অর্থাৎ ক্রোমোজোম কি হয়ে গেছে? অর্ধেকে পরিণত হয়েছে। আর একটি নিউক্লিয়াস থেকে কয়টি নিউক্লিয়াসে পরিণত হয়েছে? দুটি নিউক্লিয়াসে। পরের ধাপ দেখি আমরা, এটি হলো কি? মিওসিস 2। অর্থাৎ এই জায়গায় শুধুমাত্র অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, ক্রোমোজোমের বিভাজন হয় নাই। কেন? এখানে যদি ক্রোমোজোমের বিভাজন হতো তাহলে ক্রোমোজোম কিন্তু আরও কী হতো? কমে যেত। এই জন্য এখানে ক্রোমোজোম অর্থাৎ দ্বিতীয় ধাপে শুধুমাত্র নিউক্লিয়াসের কী হয়? বিভাজন হয়। শিক্ষার্থী দেখো এখানেও একই মিওসিস 1 অর্থাৎ প্যারেন্ট সেল। প্যারেন্ট সেল মানে কি? অর্থাৎ কি? মাতৃকোষ। আর ডটার সেল, ডটার সেল মানে হলো অপত্য কোষ। এখন দেখো অর্থাৎ একটি প্যারেন্ট সেল থেকে কয়টি অর্থাৎ কি? মিওসিস 1, মিওসিস 1-এ কয়টি হয়েছে? দুটি হয়েছে। এখানে মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম ছিল অপত্য কোষে তার অর্ধেকে পরিণত হয়েছে। তার মানে আমাদের কিন্তু মিওসিস কোষ বিভাজন শেষ হয় নাই। কেন? কারণ আমরা জানি মিওসিস কোষ বিভাজন কয়টি ধাপে হয়? দুটি ধাপে হয়। তার মানে একটি ধাপ শেষ। আবার পরবর্তীতে কি হবে? এখানে যে অপত্য কোষ, এই অপত্য কোষটা বিভক্ত হয়ে অর্থাৎ কি? 4টিতে রূপান্তরিত হবে। দেখো এই যেখানে মিওসিস 2, তার মানে এই একটি কোষ থেকে কয়টি কোষে রূপান্তরিত হয়েছে? 4টি। অর্থাৎ একটি কোষ থেকে কয়টি? 4টি। অর্থাৎ এটি কিন্তু অর্থাৎ মিওসিস 1 থেকে আসছে। মিওসিস 1 থেকে অর্থাৎ কি? এই কোষটা বিভক্ত হয়ে কয়টা হয়েছে? 2টা হয়েছে। এই জন্য এই অংশটুকু কার অনুরূপ বলতো? অর্থাৎ কি? মাইটোসিসের অনুরূপ। এই জন্য কেন? কারণ এখানে নিউক্লিয়াসের বিভাজন হয় না, শুধু কার বিভাজন হয়েছে? ক্রোমোজোম। অর্থাৎ কি? নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, ক্রোমোজোমের কি হয় নাই? কোনো বিভাজন হয় নাই। অর্থাৎ একটি মাতৃকোষ থেকে কয়টি? অর্থাৎ দুটি কোষে রূপান্তরিত হয়েছে। আবার এখানেও একটি মাতৃকোষ থেকে দুটি কোষে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে অপত্য কোষ কয়টি হলো? 4টি। আর মাতৃকোষ পূর্বে ছিল কয়টি? আমাদের একটি। তাহলে একটি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষে পরিণত হলো? 4টি অপত্য কোষে। এটি হলো কি? মিওসিস কোষ বিভাজন। আমরা অর্থাৎ মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে দেখি। অর্থাৎ জনন কোষে ঘটে। জনন কোষ এবং গ্যামেট সৃষ্টির সময় ঘটে। পরাগধানী এবং কোথায় ঘটে? ডিম্ব ঘটে। এবং শুক্রাশয় এবং কি? ডিম্বাশয়ে। মস এবং ফান জাইগোট সৃষ্টিতেও কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজনটি কি ঘটে। যে শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ কি? পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ। অর্থাৎ এইটা হ্যাপ্লয়েড, এই অবস্থার নাম কি? হ্যাপ্লয়েড। অর্থাৎ এই হ্যাপ্লয়েডটি যখন মিওসিস কোষ বিভাজনের জন্য বিভক্ত হয়ে যায় তখন তার নাম হলো কি? অর্থাৎ কি? বিভক্ত হয়ে যায়, অর্থাৎ কি? আলাদা আলাদা হয়ে যায়। আবার যখন দুটি অর্থাৎ একত্রিত রূপান্তরিত হয় তখন সেটি হয়ে যায় কি? জাইগোট। কি হয়ে যায়? জাইগোট। এভাবে অর্থাৎ জনন কোষে অর্থাৎ কি? মিওসিস কোষ বিভাজন ঘটে। প্রিয় শিক্ষার্থী, মিওসিস কেন হয় সেটা আমাদের জানতে হবে। মিওসিস কোষ বিভাজন কেন ঘটে জীবের মধ্যে? অর্থাৎ জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়া দরকার। কেন? কারণ জনন কোষে ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক না হয় তাহলে পৃথিবীতে আজকে যে জীব আছে সেই জীব থেকে যখন নতুন জীব সৃষ্টি হবে তাদের ক্রোমোজোম সংখ্যা কী যাবে? হয়তো কমে যাবে, নাহলে কী যাবে? বেড়ে যাবে। কিন্তু আমরা জানি প্রত্যেকটা জীবে ক্রোমোজোম সংখ্যা কী থাকে? নির্দিষ্ট থাকে। আর এই নির্দিষ্ট রাখার জন্য মিওসিস কোষ বিভাজন হয়। কেন? আমরা জানি যখন একটি নতুন জীব সৃষ্টি হবে সেটি হতে পারে উদ্ভিদ, সেটা হতে পারে কি? প্রাণী। যখন দুটি কোষের মিলন ঘটে, আর দুটি কোষের মিলন যখন ঘটবে তখন দুজনের ক্রোমোজোম একত্রিত হয়। আর যখন দুজনের ক্রোমোজোম একত্রিত হয়ে নতুন জীবে সবগুলো ক্রোমোজোমের চলে যায় তাহলে অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে, আবার পরবর্তীতে এভাবে বাড়তে থাকবে। এই জন্য মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কী হয়? অর্ধেক হয়। মিওসিস বিভাজনে ক্রোমোজোম কী হয়? অর্ধেকে পরিণত হয়। তারপর ফলে পুং এবং স্ত্রী জনন কোষ অর্থাৎ এন হ্যাপ্লয়েড ক্রোমোজোম যুক্ত হয়। পুং এবং অর্থাৎ কি? স্ত্রী জনন কোষের মিলনে অর্থাৎ জাইগোট অর্থাৎ কি? ডিপ্লয়েড ট্রাইসেন কী হয়? সৃষ্টি হয়।
মিওসিস কোষ বিভাজন হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পরায় টিকে থাকে। তার মানে কি এখানে কিন্তু একটি প্রশ্ন, অর্থাৎ কি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমেই অর্থাৎ কি জীবের বৈশিষ্ট্য কি পরস্পর কি থাকে টিকে থাকে, অর্থাৎ কি আমার মধ্যে যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য আমার সন্তানে যাবে অথবা তার সন্তানে যাবে, এভাবে পর্যায়ক্রমে অর্থাৎ কি প্রত্যেকটা প্রজাতির বৈশিষ্ট্য কি থাকে নির্দিষ্ট টিকে রাখে। এভাবে কিসের মাধ্যমে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। এবার আমরা দেখব মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, অর্থাৎ এই মিওসিস কোষ বিভাজনের কিছু গুরুত্ব আছে। অর্থাৎ 1 নম্বরে জনন কোষ সৃষ্টি হয়। তার মানে মিওসিস কোষ বিভাজন না ঘটলে কিন্তু কি হবে না? জনন কোষ সৃষ্টি হবে না। অর্থাৎ জনন কোষ সৃষ্টি না হলে অর্থাৎ কি হবে? অর্থাৎ প্রজাতি কি করতে পারবে না? বংশবৃদ্ধি করতে পারবে না। এই জন্য অর্থাৎ কি জনন কোষ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। 2 নম্বর অর্থাৎ কি ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণ রাখে। তার মানে কি জীবে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট প্রজাতির জীবে ক্রোমোজোম সংখ্যা কি থাকবে? নিয়ন্ত্রিত থাকবে, একটা নির্দিষ্ট কি সংখ্যা থাকবে, অর্থাৎ কমবেও না বাড়বেও না। 3 নং দেখি জিনের বিন্যাস এবং কি হয়? পরিবর্তন হয়। 4 নং প্রজাতির সক্রিয়তা কি পায়? রক্ষা পায়। 5 নম্বর অভিব্যক্তি ঘটে। আর 6 নং হলো মেন্ডেলের সূত্র কি থাকে? টিকে থাকে। অর্থাৎ মেন্ডেল আমরা পূর্বের ক্লাসে পড়েছি, অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল অর্থাৎ জীবের বংশগতি সম্পর্কে যে সূত্রটি আবিষ্কার করে সেই সূত্রের অনুসারে অর্থাৎ কি তার নাম অনুসারে সূত্রটির নামকরণ করা হয় কি? মেন্ডেলের সূত্র। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।